রাকেশ গাড়িতে করে ওর স্ত্রী শিল্পার সঙ্গে শহরে একটা নতুন বিল্ডিং দেখতে যাচ্ছিল। রাকেশ একজন বড় বিজনেসম্যান ছিল এবং তার ইচ্ছে ছিল শহরে একটা নতুন শপিং মল খোলার। শপিং মলটি খোলার জন্য ওর একটা বিল্ডিংয়ের প্রয়োজন ছিল। ও কারোর কাছ থেকে শুনেছিল বিল্ডিংটি অনেক দিন ধরে খালি পড়ে আছে আর অনেক কম দামে বিক্রি হচ্ছে। দেখবে শিল্পা, তাড়াতাড়ি আমাদের শপিং মল বানানোর স্বপ্নটা সত্যি হয়ে যাবে আর আমরাও খুব বড় লোক হয়ে যাব। হ্যাঁ, ঠিকঠাক দামে যদি আমরা বিল্ডিংটা পেয়ে যাই। হ্যাঁ সীমা, শুনতে পাচ্ছি বিল্ডিংটা খুব কম দামেই বিক্রি হচ্ছে। যখন রাকেশ ও শিল্পা বিল্ডিং দেখতে গিয়েছিল তারা দুজন চিন্তায় পড়ে গিয়েছিল। রাকেশ বিল্ডিং দেখানো লোকটিকে বলল, আরে ভাই, এই বিল্ডিংটা তো অনেক দিনে পুরানো মনে হচ্ছে, আর এই বিল্ডিং এর রেনোভেশন করাতে গেলে অনেক টাকা খরচা হবে, আর তাতে তো আমার অনেক লস হয়ে যাবে। আরে ভাই, এই বিল্ডিং অন্যান্য বিল্ডিং এর তুলনায় কম দামে পেয়ে যেতে পারো। এইটা কেউ নিতে চায় না কারণ লোক এই বিল্ডিংটাকে ভুতুরে বলেই মনে করে। তুমি চাইলে বিল্ডিং এর দাম আমি হাফও করে দিতে পারি। কি কি বলছো তুমি? তাহলে এতে তো আমার খুব লাভ হয়ে যাবে। কি ভাবছো শিল্পা, তাহলে বিল্ডিংটা কি নিয়ে নেবো? শিল্পা রাকেশকে সাইডে টেনে নিয়ে যায় আর রাকেশকে বলতে লাগলো, আরে, শুনতে পেলে না তুমি? ওই লোকটি এখনই কি বললো তোমাকে? ওই বিল্ডিংটা ভুতুরে বিল্ডিং, ভুতুরে। পরে যদি আমাদের কোনো সমস্যায় পড়তে হয় তো? আরে শিল্পা, তুমিও না, কি বললো তুমি শুনতে পেলে না? বিল্ডিংটা আমরা কম দামে পেয়ে যাব, আর তাতে আমাদের কত লাভ হবে তুমি বুঝতে পারছো কি? ঠিক আছে, যেটা তোমার ভালো মনে হয়। শিল্পা বিল্ডিং দেখানো লোকটিকে জিজ্ঞাসা করলো, তবে দাদা, বিল্ডিংটা খুব পুরানো নয়, কিন্তু কিছু কিছু জায়গায় ভেঙে পড়ছে। এখানে আগে কি ছিল? আরে ম্যাডাম, এখানে আগে গেম সেন্টার ছিল আর অনেক ছেলেমেয়েরা এখানে গেম খেলতে আসতো। হঠাৎ একদিন এখানে আগুন লেগে যায় আর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনাটি ঘটার পরে এর আশপাশের লোকেরা সব চলে যায়। তারপর থেকে যত দিন যায় তত বিল্ডিং এর অবস্থা খারাপ হতে থাকে, কারণ কেউ এই বিল্ডিংটি দেখাশোনা করার জন্য আসতো না। আচ্ছা, শুনে মনে হচ্ছে বিল্ডিংটা অনেক আগে। রাকেশ বিল্ডিংটি ওই লোকটির কাছ থেকে কিনে নেয় আর বিল্ডিংটি দেখাশোনা করার জন্য সেখানে একটু ওয়াচম্যান রেখে দেয়। ওই ওয়াচম্যানটির নাম ছিল সন্টু। দেখো সন্টু, কয়েকদিনের মধ্যে আমি এই বিল্ডিং এর রেনোভেশন শুরু করে দেবো। ততদিন এই বিল্ডিংটা তোমাকে দেখাশোনা করতে হবে আর দেখতে হবে যাতে না কেউ এই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে পারে। ঠিক আছে স্যার। দেখে মনে হচ্ছে তুমি তো খুব ছোট। হ্যাঁ, আমি এখন কলেজে পড়ি আর সংসার চালানোর জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে ওয়াচম্যানের কাজটাও করে থাকি। আপনি চিন্তা করবেন না, আপনার বিল্ডিংটা আমি ভালোভাবে দেখাশোনা করব। রাকেশ সন্টুকে ভূতের ব্যাপারে কিছু না বলে ওকে ওখানে রেখে দিয়ে চলে যায়। সন্টু গেটের পাশে একটি চেয়ার নিয়ে ওখানে বসে পড়ে। রাত হয়ে গিয়েছিল আর চারিদিকে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছিল। ওর কাছে একটি ল্যাম্প ছিল আর গেটের সামনে একটা লাইটও জ্বালিয়ে রেখেছিল। আরে, এই এলাকায় দূর দূরান্তে কোনো লাইট দেখতে পাচ্ছি না। মনে করে গেটে আমি একটা লাইট লাগিয়েছিলাম, তা না হলে সারা রাত আমাকে অন্ধকারে থাকতে হতো। সন্টু ওখানে বসে বসে বই পড়ছিল। হঠাৎ সে বিল্ডিং এর মধ্যে থেকে একটি আওয়াজ শুনতে পায়, যেন মনে হচ্ছিল বিল্ডিং এর মধ্যে থেকে কোনো এক মহিলা গান গাইছে। যারে ডানুরে যারে পাখি। হ্যাঁ, এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমি তো সন্ধ্যা থেকে এই বিল্ডিং এর মধ্যে কাউকে ঢুকতে দেখিনি, তাহলে গান কি গাইছে? ভিতরে তো অনেক অন্ধকার হবে, তাহলে আমি কি করব? সন্টু কিছুক্ষণ ভাবতে থাকে, কিন্তু সে যখন দেখলো ভিতর থেকে আসা আওয়াজটি থামছে না, তখন সে তার পাশে থাকা ল্যাম্পটি নিয়ে বিল্ডিং এর ভিতরের দিকে যেতে থাকে। এই গান তো থামছেই না, জানি না ভেতরে কে আছে। হয়তো আমাকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে। এক্ষুনি গিয়ে আমি ব্যবস্থা করছি, যে আমাকে ভয় দেখাচ্ছে। সন্টু বিল্ডিং এর ভেতরে আসে আর সে দেখে বিল্ডিং এর ভিতরটা পুরো অন্ধকার হয়ে আছে। সন্টু গান গাওয়া মহিলাটিকে খোঁজার জন্য বিল্ডিং এর চারপাশে ঘুরতে থাকে, কিন্তু বিল্ডিং এর ভিতরে সে গান গাওয়া মহিলাটিকে খুঁজে না পেয়ে বাইরে আসার জন্য যখন সে পেছন ঘোরে, তখন তার সামনে সে একটি ডাইনিকে দেখতে পায়। ডাইনিটিকে দেখে সন্টু ভয়ে কাঁপতে থাকে, কিন্তু ডাইনিটি সন্টুকে আস্তে গলায় বলে, দেখো, আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু এটাই চাই তুমি এখান থেকে চলে যাও, আর আমি যেন দ্বিতীয়বার এই বিল্ডিং এর আশেপাশে তোমাকে না দেখতে পাই। আর যদি তোমাকে দেখতে পাই তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না, বুঝলে? সন্টু ডাইনিটির কথা শোনার পর সে আর ভয়েতে কিছু বলতে পারল না। ডাইনিটি এই বলে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে ওঠে আর অন্ধকারে মিশে যেতে থাকে। সন্টু চুপচাপ বিল্ডিংয়ের বাইরে চলে আসে আর সে কোনো দিকে না তাকিয়ে সোজা তার বাড়িতে চলে যায়।
আর সে ভয়েতে সারা রাত ঘুমাতে পারেনি। সকাল হতেই রাকেশের ফোন আসে। কি হয়েছে সন্টু, তুমি বিল্ডিংয়ে নেই? এক্ষুনি অফিসে এসে আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। সন্টু রাকেশের অফিসে আসে। কি হয়েছে তোমার? তোমাকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, আর সেই দায়িত্ব না পালন করে তুমি মাঝরাত্রে বিল্ডিং ছেড়ে চলে এসেছো। এইভাবে কি তুমি ডিউটি পালন করবে? এমন কথা নয় স্যার, আসলে লোক ঠিকই বলে, বিল্ডিংটা ভুতুড়ে বিল্ডিং। কাল রাত্রে আমি একটা ডাইনিকে দেখেছি, ও ঠিক আমার সামনে দাঁড়িয়েছিল। ও বলল আমি যেন এই বিল্ডিংয়ের ধারে কাছে তোমাকে না দেখতে পাই, তাহলে ও আমাকে ছাড়বে না। তুমি তো বললে আমি কলেজে পড়াশোনা করছি, আর একজন লেখাপড়া করা ছেলের কাছ থেকে আমি এইরকম কথা আশা করিনি। তোমার যদি এই ডিউটিটা করতে পছন্দ না হয় তুমি করো না, কিন্তু তার জন্য আমাকে কোনো ভুলভাল গল্প শোনাতে এসো না। না স্যার, আমি কোনো গল্প বানাচ্ছি না, এটা একদম সত্যি ঘটনা। ঠিক আছে, তুমি যেতে পারো, আমি অন্য কোনো ওয়াচম্যানকে ডেকে নেবো। এই বলে রাকেশ সন্টুকে অফিস থেকে চলে যেতে বলে। সন্টু বাড়িতে চলে আসে। ও কি করবে বুঝতে পারছিল না। এমন সময় ওর কলেজ থেকে ফোন আসে। হ্যালো সন্টু, তোমার কলেজের ফিস দেওয়া হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব ফিসটা দিয়ে দাও, তা না হলে তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। হ্যাঁ স্যার, আমি খুব তাড়াতাড়ি ফিসটা ভরে দেবো। ফোন রেখে দেওয়ার পর সন্টু আরও চিন্তায় পড়ে যায়। আরে এগুলো আমার সাথে কি হচ্ছে? কলেজের ফিজও পড়ে আছে, বাড়ি ভাড়াও দিতে হবে। অনেক কষ্ট করে এই কাজটা পেয়েছি, এই কাজটা যদি চলে যায় সব কিছু ছেড়ে আমাকে আবার গ্রামে চলে যেতে হবে। আমি কি করব? একদিকে আমার কেরিয়ার, অন্যদিকে ভুতুড়ে বিল্ডিং। যত যাই হোক এই কাজটা আমার করতে হবে, হার মেনে চলে গেলে হবে না, আমার কাজের প্রয়োজন আছে। আবার আগেকার মতো সে ওয়াচম্যানের কাজটি করতে থাকে। সন্টু ভয়ে ভয়ে কাজে আসলো, আর যত রাত হতে লাগলো সে তত ভয় পেতে লাগলো। হে উপরওয়ালা, তুমি আমাকে সাহায্য করো। যদি আমার এই কাজটার প্রয়োজন না হতো তাহলে আমি কোনোদিন এই কাজটা করতাম না। সন্টু মনে মনে কিছু বলছিল। হঠাৎ তার চোখ যায় বিল্ডিং থেকে আসা আলোর দিকে। তখন সে বিল্ডিংয়ের জানালায় ডাইনিটিকে দেখতে পায়, আর সেই ডাইনিটি ইশারা করে সন্টুকে বিল্ডিংয়ের ভিতরে ডাকছিল। আরে এ কি, এই তো সেই ডাইনিটা। আরে ও তো আমার বিল্ডিংয়ের ভিতরে ডাকছে। আমি বিল্ডিংয়ের ভিতরে যাব কি যাব না? আমি যদি ভিতরে না যাই তাহলে ও যদি বাইরে চলে আসে, আবার ও যদি রেগে যায় তো? না না, আমি ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়ে আমার এই সমস্যার সমাধান করতেই হবে। সন্টু তার ভয়কে সামলে বিল্ডিংয়ের ভিতরে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পেল তার সামনে সেই ডাইনিটি দাঁড়িয়ে আছে। ডাইনিটিকে দেখে মনে হচ্ছিল সে ওর ওপর খুব রেগেছিল। আমি তোমাকে এখানে আসতে মানা করেছিলাম না, ফের তুমি এখানে এসেছো, তার মানে তোমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। এই বলেই ডাইনিটি সন্টুর গলা ধরে ওপরে চাকিয়ে তোলে। তুমি আমার কথাটা শোনো, আমি খুব অসহায় বলেই তাই এই কাজটি করছি। ডাইনিটি সন্টুর কথা শুনে শান্ত হয়ে যায়। দেখো, আমি খুব অসহায়, তাই এই কাজটি আমার খুব প্রয়োজন। আমি গ্রাম থেকে এসেছি এখানে পড়াশোনা করার জন্য, আর কলেজে ফিস দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। আর এই কাজটা যদি আমি না করি সবকিছু ছেড়ে আমাকে আবার গ্রামে চলে যেতে হবে। আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তুমি শুনে নাও, এখানে তুমি কাজ করতে পারবে না। তুমি কেন, অন্য কাউকে আমি এখানে কাজ করতে দেব না। কিন্তু কেন তুমি এটা চাইছো এই বিল্ডিং থেকে সবাই দূরে থাকুক? তুমি একজন সৎ মানুষ, তাই আমি তোমাকে বলছি। এখানে একটা বড় গেম সেন্টার ছিল, আর ওই গেম সেন্টারে আমি কাজ করতাম। এই বিল্ডিং এর ইঞ্জিনিয়ার ভুল নিয়মে এটা বানিয়েছিল, সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা রাখেনি। আর এই বিল্ডিং এর মালিক সবকিছু জানার সত্ত্বেও কারোর জীবনের কথা না ভেবে এই গেম সেন্টারটি চালু করে দেয়। একদিন হঠাৎ গেম সেন্টারে আগুন লেগে যায়, আর বিল্ডিংটি ভুল নিয়মে বানানো ও কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় আগুন পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে। আমি ও আমার সঙ্গে থাকার সমস্ত মানুষ বিল্ডিং এর ভিতরে আটকে যায়, এবং জ্বলন্ত আগুনে আমরা সবাই পুড়ে মারা যাই। ডাইনির কথা শুনে সন্টু খুব দুঃখ পেতে লাগলো। আর আমি একা নই, আমার সঙ্গে এখানে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে। সন্টু দেখলো ওই ডাইনির আশেপাশে আরো অনেক ভূত ও ডাইনিরা ঘুরে বেড়াচ্ছে। আর তাই বিল্ডিংটির এমন অবস্থা হয়ে আছে, কেউ আর ভালোভাবে বানাতে চাইছে না। আমরা কেউ চাই না আমাদের মতো এইরকম অবস্থা কারোর হোক। ঠিক আছে, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি এবং আমি তোমার সঙ্গেই আছি। তুমি যেটা চাইবে সেটাই হবে, কিন্তু আমাকে তুমি একটা সুযোগ দাও। সন্টু এই বলে বিল্ডিং এর বাইরে বেরিয়ে আসে, আর তখন সে দেখতে পায় তার সামনে থেকে রাকেশ আসছে। সে রাকেশকে সমস্ত ঘটনা খুলে বলে, আর তাকে বিল্ডিং এর দিকে তাকাতে বলে। রাকেশ যখন বিল্ডিং এর দিকে দেখলো, সে অনেক ভূত ও ডাইনিকে দেখতে পেল। হে ভগবান, ঠিক আছে সন্টু, আমি সব বুঝতে পেরেছি। এবারে আমি সমস্ত সুরক্ষা মেনেই বিল্ডিং এর কাজটা শুরু করব। তারপর আর কি, সমস্ত ভূত ও ডাইনিদের আত্মা শান্তি পায়, আর কয়েকদিনের মধ্যে শপিং মলটাও তৈরি হয়ে যায়।